নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এর গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে তোমাদের নোটিফিকেশন, ভ্যাকেন্সিজ, পোস্ট, কতগুলো পোস্ট তোমাদের থাকছে, তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, এখানে বেতন কত টাকা পাবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, সম্পূর্ণ অফিসিয়াল আপডেট তোমাদের প্রোভাইড করব, সম্পূর্ণ অফিসিয়াল আপডেট প্রোভাইড করব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তোমরা অবশ্যই কিন্তু তোমরা জেলা থেকে, কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সেটা জানাবে। যারা যারা আদার স্টেট থেকে দেখছো তারাও অবশ্যই তোমাদের স্টেটের নাম এবং তোমাদের জেলার নাম অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে 40,000 মতো তোমাদের ভ্যাকেন্সিজ থাকছে। এখানে কিন্তু ভেরিয়াস পজিশন, এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস প্রত্যেকজন প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ তুমি ভারতে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের সেখানেই কিন্তু পোস্ট, মানে সেখানে যে নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের কোন কোন পোস্ট আছে, যেমন মাল্টিপল পোস্ট আছে, যেমন দেখো জিডিএস আছে, পোস্টম্যান আছে, মেল গার্ড আছে, এমটিএস আছে, ঠিক আছে, এইসব পোস্ট। এবং এখানে তোমাদের এক্সটেন্ডেড যে নোটিফিকেশন সেটা 1 ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তোমাদের, আর এখানে আবেদন যেটা সেটা হচ্ছে মার্চ মাসেই কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য কত শূন্যপদ আছে। দেখো, জিডিএস এর জন্য 25,200 মতো অ্যাপ্রক্স তোমাদের শূন্যপদ আছে, এবং তোমাদের পোস্টম্যানের জন্য 10,000 মতো, মেল গার্ডের জন্য 3,000 মতো, এবং এমটিএস এর জন্য 2,000 মতো শূন্যপদ আছে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার, পোস্টম্যান বা মেল গার্ড বা এমটিএস এগুলো তো ডিপার্টমেন্টালভাবে রিক্রুট হয়, মানে জিডিএস থেকে প্রমোশন হয়ে কেউ এমটিএস হয়ে যায়, কেউ পোস্টম্যানে পোস্ট পেয়ে যায়, আবার কেউ মেল গার্ডে পোস্টিং হয়ে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখানে তো এই ধরনের তো একটা ব্যাপার তো আছেই যে ডিপার্টমেন্টালভাবে হয়, কিন্তু তার কিছু পার্সেন্টেজ এবার কিন্তু এসএসসির মাধ্যমে ওপেন মার্কেটেও কিন্তু রিক্রুট করা হবে। সেই ব্যাপারে অফিসিয়াল ডেটা কি সেটাও তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্যই বললাম প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো, তাহলেই প্রত্যেকটি ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, দেখো জিডিএস এর জন্য তোমরা অনেকেই জানো যে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে সম্পূর্ণ মাধ্যমিকের তোমার নাম্বারের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হয়, যেখানে তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই ম্যান্ডেটারি, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যা ভাষা, মাতৃভাষা, সেটা অবশ্যই তোমাকে জানাটা দরকার। এর পরবর্তী হচ্ছে পোস্টম্যান মেল গার্ড। এই পোস্টম্যান মেল গার্ডের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এমটিএস এর জন্য শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে বলে রাখি, এখানে মাধ্যমিক পাস, এখানে কিন্তু কোনো রকম 50% 60% নাম্বারের কোনো ব্যাপার নেই, জাস্ট তোমরা পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম এজ হচ্ছে 18 বছর, এবং এখানে ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। এটি হচ্ছে জিডিএস এর জন্য বলা হচ্ছে। তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো, দেখো তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমার বয়স 18 থেকে 27 বছর, ওকে। তারপরে তুমি যদি মেল গার্ড, পোস্টম্যান এইসব পোস্টের জন্য আবেদন করো সেখানেও কিন্তু সেম এজই কিন্তু তোমাদের থাকবে। এছাড়া তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমাদের 18 থেকে 30 বছর। তো স্টেনোগ্রাফারের জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, আমি যোগ্যতার ব্যাপারটা স্টেনোগ্রাফারে একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন যোগ্যতা হলে কিন্তু তুমি স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে অবশ্যই রিল্যাক্সেশন আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এসসি এসটিরা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওকে। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের স্যালারি স্ট্রাকচার কি আছে। স্যালারি স্ট্রাকচারের মধ্যে তোমরা যে বেতনটা পাবে তার সাথে কিন্তু তোমাদের ডিএ, তারপরে হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স থাকবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকবে, তারপরে হচ্ছে এবং এমনি তোমাদের আদার যেসব অ্যালাউন্সগুলো যেরকম একটা সেন্ট্রাল গভর্নমেন্টে যেরকম পায় সেরকম কিন্তু তোমরা অ্যালাউন্সগুলো যুক্ত পেয়ে যাবে। তো এখানে তোমাদের কোন পোস্টের জন্য কি বেতন দেখে নাও। জিডিএস এর জন্য 10,000 টাকা থেকে 14,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে।
এবং বিপিএম এর জন্য 12,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবিপিএম এর জন্য হচ্ছে 10,000 টাকা থেকে 20,392 টাকার মধ্যে বেতন থাকবে। এমটিএস পোস্ট যেটা লেভেল 1 এর মধ্যে পড়ছে সেখানে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। পোস্টম্যান মেল গার্ডের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেসটা সেটা নির্ভর করছে জিডিএসে তুমি যদি অ্যাপ্লাই করো সেখানে হচ্ছে মাধ্যমিকের যে নাম্বারটা তুমি পাবে সেই মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। এখানে কোনো রকম রিটিন হবে না, কোনো ইন্টারভিউ কিন্তু হবে না জিডিএস এর ক্ষেত্রে বলা হচ্ছে। এবার কত পার্সেন্ট নাম্বার যারা আছে তারা আশা করতে পারো জিডিএস এর ক্ষেত্রে দেখো, আমরা অনেক আগেই প্রিভিয়াস কাট আপ দেখেছি, সেখানে 95%-এর ওপরে তোমার যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি আশা করতে পারো। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের রিটিন টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের ডিকটেশন দেবে, তার মানে ঠিক আছে, এর ট্রান্সক্রিপশন দেবে, এই সব টাইপের তোমাদের থাকবে। স্টেনোর ওপর তোমাদের জ্ঞান থাকতে হবে। ওকে, আদার্স তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এবার এমটিএস পোস্ট বা মেল গার্ড পোস্ট বা তোমাদের যে পোস্ট আছে সেটা হচ্ছে তোমাদের পোস্টম্যান পোস্ট। তো এই সব যে পোস্টগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে। এই রিটিন এক্সামের ভিত্তিতে মানে তোমাদের সিলেকশন করা হবে। এবার রিটিন এক্সামে তোমাদের সিলেবাসটা কেমন থাকবে সে ব্যাপারটা আমি তোমাদের বলছি। দেখো, তোমাদের রিটিনের জন্য যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে তোমরা যেটা স্টাডি করবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, তারপরে হচ্ছে ইংলিশ, যেরকম একটা এসএসসি, কারণ এবারে কিন্তু এসএসসি কিন্তু এই ব্যাপারটাকে পুরো কন্ডাক্ট করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের যেমন হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস গেল, ইংলিশ গেল, তারপর হচ্ছে ম্যাথ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, জিআই থাকবে, একদম বেসিক লেভেলে। এইগুলো কিন্তু তোমাদের স্টাডি কিন্তু করতে হবে। এমটিএস এর ক্ষেত্রে, পোস্টম্যান মেলগার্ডের ক্ষেত্রে এগুলোর জন্য তোমাদের এই সবগুলোর ওপর তোমাদের বেশি করে সাবজেক্টগুলোর ওপর কিন্তু ফোকাস করতে হবে। যারা এসএসসির জন্য অলরেডি তোমরা স্টাডি করছো, স্টাফ সিলেকশন কমিশনে বিভিন্ন পরীক্ষার জন্য যারা স্টাডি করছো তাদের কাছে এই ব্যাপারটা অনেক ইজি হবে। কিন্তু যারা যারা এখনো করোনি তারা অবশ্যই প্রস্তুতি নাও যে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথ, জিআই এর ওপর ফোকাসটা বেশি করে করো। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের বলছে হাউ টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এ। দেখো, আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে indiapost.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। আর যারা জিডিএস এর জন্য আবেদন করবে সেটা ইন্ডিয়া পোস্ট gdsonline.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। সেখানে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে সম্পূর্ণ তোমাদের যাবতীয় ডিটেলসটাকে তোমাদের ফিল করতে হবে। করার পরে ফটোগ্রাফ, সিগনেচার এটা আপলোড করতে হবে এবং আবেদন মূল্য হিসাবে তোমাদের 100 টাকা মতো লাগবে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের, এসসি, এসটি, পিডাব্লিউবিডিদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানেও কিন্তু যারা মেল ক্যান্ডিডেট তাদেরই দিতে হবে, যারা ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে লাগবে না। ইম্পর্টেন্ট ডেট সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি তোমাদের নোটিফিকেশান রিলিজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এবং 23 মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 28 মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবই তোমাদের এক্সপেক্টেড, আমি ডেট তোমাদের বলছি, যে ডেটের মধ্যে তোমাদের জিডিএস এর প্রথমে তোমাদের শুরু হয়ে যাবে প্রসেস, তারপরেই কিন্তু ধীরে ধীরে তোমাদের এমটিএস বলো, তারপরে পোস্টম্যান বলো, তারপরে মেল গার্ড বলো, এগুলোর কিন্তু আবেদন শুরু হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা 40,000 প্লাস কিন্তু এক্সপেক্টেড তোমাদের থাকবে এবং আবেদন কবে থেকে শুরু এগুলো তোমাদের ক্লিয়ার করলাম। এবার তোমাদের সব থেকে মেন ইম্পর্টেন্ট পয়েন্টে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে এটা। দেখো, এখানে নোটিশে আমি আগে এখানে চলে যাব। তো দেখতেই পাচ্ছ যে 20 জানুয়ারি 2025-এর যে নোটিশে সেখানে কিন্তু ক্যালেন্ডার তোমাদের জারি করেছে, যেটা হচ্ছে যে পোস্ট অফিসে কী কী রিক্রুটমেন্ট হতে চলেছে সেই ব্যাপারে। দেখো, এখানে তোমরা এখানে দেখবে যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, তারপরে এখানে তোমাদের মেল গার্ড আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন পোস্ট আছে, তারপরে দেখো তোমাদের সর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে, জিডিএস আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো তোমাদের পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার এগুলো তো ডিপার্টমেন্টালভাবে, একদম সঠিক কথা, ডিপার্টমেন্টালভাবে, একদম ঠিক কথা বলেছো, ডিপার্টমেন্টালভাবে এগুলো হচ্ছে। কিন্তু ডিপার্টমেন্টালভাবে যে রিক্রুটগুলো হবে তার যতটা অবশিষ্ট অংশ থাকবে, ধরো ডিপার্টমেন্টালভাবে 80%কে পূরণ করা গেল, 20% যদি ফাঁকা পড়ে থাকে, মানে সেগুলো যদি আনফিল পজিশনে থাকে, তাহলে সেইগুলোকে কিন্তু ইমিডিয়েটলি পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে এসএসসিকে, স্টাফ সিলেকশন কমিশনকে। এটা আমি বলছি না, এটা নোটিফিকেশন বলছে, আমি দেখাচ্ছি তোমাদের নোটিশটা।
এই নোটিশটা দেখো, যেটা তোমাদের কিন্তু 12ই জুন 2024 এই নোটিশটা রিলিজ করেছে, যেখানে ফিল আপ অফ ভ্যাকেন্সিজ এমটিএস পোস্টম্যান মেল গার্ড ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার, অর্থাৎ এই 2024 থেকে যে সব ভ্যাকেন্সিগুলো পড়ে থাকবে এমটিএস পোস্টম্যান মেল গার্ডের জন্য, সেগুলোকে ইমিডিয়েটলি পূরণ করতে হবে। কি ব্যাপারটা বলা হচ্ছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানবো। এই জায়গাটা লক্ষ্য করো, 2 নম্বর প্যারাটা, এখানে বলছে ফ্রম দ্য রিপোর্টস রিসিভ ফ্রম সার্কেল, মানে বিভিন্ন সার্কেল থেকে। তোমরা জানো যে সেগুলো কি হয়, যে যে পোস্টাল যে ডিপার্টমেন্ট আছে তারা কি করে, সার্কেলে চিঠি পাঠায়, সার্কেলকে বলে যে তোমরা দেখো যে কোন কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে। এবার সেই ডিভিশন থেকে সেই ভ্যাকেন্সির লিস্টগুলো এবার সার্কেলে গিয়ে পাঠাবে, সার্কেল থেকে সেটা ডিপার্টমেন্টে যাবে। এটাই তো মেন প্রসেস। তো এখানে বলছে ইট ইজ অবজার্ভ সাম অফ ভ্যাকেন্সিজ অফ পোস্টম্যান মেল গার্ড এমটিএস নোটিফাইড বাই সার্কেল রিমেন আনফিল্ড পজিশনে আছে আফটার দ্য কমপ্লিশন অফ এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস। মানে তারা ডিপার্টমেন্টালভাবে নিয়োগ করার পরেও দেখছে কিছু ভ্যাকেন্সি রয়ে গেছে যেগুলোকে পূরণ করা হয়নি, মানে আনফিল্ড পজিশনে রয়েছে। সেখানে বলছে যে 2023 যে ভ্যাকেন্সি ইয়ারে, সেখানে এক্সক্লুডিং দিস দ্য ভ্যাকেন্সিজ হুইচ দ্য সাবজুডিস অ্যাডেড to the vacancies of 2024 vacancy year to fill up the total vacancies যেটা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী প্রিভেলিং ইন 2024 যেটাকে পুরো অ্যাডেড করতে হবে। অ্যাডেড করে এখানে যেটা বলা হচ্ছে, এই পয়েন্টটা দেখো 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ফার্দার দ্য ডিসাইডেড, তারা ডিসাইড করেছে যে এনি ভ্যাকেন্সিজ দ্যাট মে রিমেন আনফিল পজিশনে, অর্থাৎ যদি কোনো ভ্যাকেন্সি আনফিল পজিশনে থাকে আফটার দ্য এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস 2024 কমপ্লিটেড, অর্থাৎ 2024 ধরো কোনো ডিপার্টমেন্টালভাবে এক্সামিনেশন কমপ্লিট করার পরেও, তাদের নিয়োগ করার পরেও যদি কোনো ভ্যাকেন্সি যদি আনফিল পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই নিয়োগটাকে করতে হবে স্টাফ সিলেকশন কমিশনকে ফর দ্য রিকমেন্ডিং দ্য ক্যান্ডিডেট থ্রু দ্য ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই দেম। অর্থাৎ ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন মানে হচ্ছে যে যেটা ডাইরেক্ট আমরা দেখতে পাই, যেখানে তোমাদের মানে যেটা নোটিশ বেরোয়, এসএসসি যেরকম নোটিফিকেশান রিলিজ করে সেই রকম তোমাদের নোটিফিকেশান রিলিজ হবে, যেখানে প্রত্যেক ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এটাই হলো ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন তোমাদের কন্ডাক্ট করা হবে, যেখানে বলা হচ্ছে সার্কেল আর অ্যাডভাইজ টু কমপ্লিট দ্য এক্সামিনেশন অ্যাপয়েন্টেড প্রসেস ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার অ্যাট দ্য ইয়ারলিয়েস্ট সো দ্যাট দ্য ইনফরমেশন আনফিল ভ্যাকেন্সি, যতদূর সম্ভব তাড়াতাড়ি করতে হবে আনফিল ভ্যাকেন্সিকে রেডিলি অ্যাভেলেবল রিপোর্টিং অ্যাজ দ্য হোয়েন আস্ক বাই এসএসসি ইন দ্য ইয়ার অফ 2025। একদম পরিষ্কার। তো অর্থাৎ 2025 কিন্তু এই সব ভ্যাকেন্সিগুলোকে পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। একদম এসএসসি যেগুলো আনফিল পজিশনে যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলোকে পূরণ করবে। অর্থাৎ এই জায়গাগুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ বুঝতে পারছো আমি যে তথ্যগুলো তোমাদের কাছে দিলাম একদম সঠিকভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।